This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সৎবাবার লালসার শিকার নাবালিকা, মায়ের মদতে চলত পাশবিক নির্যাতন। ডিএনএ পরীক্ষায় প্রমাণ সৎ বাবার কীর্তি, যাবজ্জীবন সাজা হলো দুজনের। চুঁচুড়ার পক্সো আদালতের বিচারপতি চন্দ্রপ্রভা চক্রবর্তী আজ এই সাজা ঘোষণা করেন। জানা যায়, নির্যাতিতার বয়স যখন 12 বছর, তখন তার বাবাকে ছেড়ে এক প্রৌঢ়ের সঙ্গে সংসার পাতেন নাবালিকার মা। রবীন্দ্রনগরের একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। সেখানেই সৎ মেয়ে ওই নাবালিকাকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করেন। নাবালিকা তার মাকে এ বিষয়ে জানালে মা তাকে চুপ থাকতে বলে, মারধরও করেন। এরপর থেকে সৎ বাবার লাগাতার যৌন নির্যাতন চলতে থাকে নাবালিকার উপর। কয়েকবার অন্তঃসত্ত্বা হয়ে পরে নাবালিকা তার গর্ভপাত করায় মা। 2020 সালের 24শে এপ্রিল রাত্রে অত্যাচার সহ্য করতে না পেরে ঘরের বাইরে বেরিয়ে কান্নাকাটি করতে থাকে। ওই বাড়ির ভাড়াটেরা তার থেকে সব জানতে পারে। নিজের মায়ের মদতে সৎ বাবা পাশবিক নির্যাতন করত, সেই কথা চুঁচুড়া মহিলা থানায় গিয়ে জানায়। এ মামলায় সরকারি আইনজীবী ছিলেন সাবিনা বেগম। পরে হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, ভারতীয় দণ্ডবিধির 354/323/34 ধারা ও পক্সো আইনে মামলা রুজু হয়। তদন্তে নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদ ও ডাক্তারি পরীক্ষার পর তদন্তকারী অফিসার 376(2) FM এবং 109 ও পক্সো আইনের 4 ও 6 ধারা যুক্ত করার জন্য আবেদন জানান। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হলে তাদের জেল হেফাজত হয়। নির্যাতিতা অভিযোগ দায়ের করার সময় অন্তঃসত্ত্বা থাকায় হাসপাতালে তার গর্ভপাত করানো হয়। অভিযুক্ত প্রৌঢ় অভিযোগ মানতে না চাওয়ায় আদালতের নির্দেশে কলকাতার ফরেনসিক ল্যাবরেটরিতে ভ্রূণের ডিএনএ পরীক্ষা করানো হয়। ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয় অভিযুক্ত সৎ বাবার কীর্তি। তদন্তকারী অফিসার তনুকা শিকদার 15 জুন 2020 তারিখে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলার মোট 21 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত 12 জুন আদালতের বিচারক 2-3 অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেন। আজ তাদের সাজা ঘোষণা হয়। দুজনেরই যাবজ্জীবন কারাদণ্ড, 1000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ড। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দিদি ভাই এরকম করতে পারলেন? ও দিদি ভাই, হ্যাঁ বাবা কি করেছিলে গো? এই নোংরামি করলেন কেন? এই নোংরামিটা করলেন কেন? আমি চুঁচুড়া কোর্টের পক্সো স্পেশাল পিপি। আজকে পক্সো কোর্টে SC 13/20 এই কেসে একটি সাজা ঘোষণা করেছেন আমাদের মহামান্য পক্সো কোর্ট আদালত। এই কেসে দুজন আসামি ছিলেন, দুজনেরই উনি লাইফ দিয়েছেন। পক্সো 6 ধারায় অভিযোগ দায়ের হয়েছিল এবং তাতে অভিযুক্ত হয়েছেন। এই কেসটি লড়তে পেরে আমি খুব খুশি হয়েছি। এই কেসটি আমি সাক্ষী করেছি, কিন্তু এই কেসের শেষ পর্যায়ে এসে আমাদের লার্নেড শঙ্কর গাঙ্গুলি পিপি মহাশয় উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং এই কেসটাতে আমরা সাফল্য অর্জন করতে পেরেছি। এই সাফল্য অর্জন করে এবং এই আসামির শাস্তি হওয়াতে আমাদের সাফল্য অর্জন হয়েছে। কত সালের ঘটনা? এটা 2020 সালের ঘটনা, মানে 6 বছর বাদে 6 বছর বাদে হয়েছে। কেসটা খুবই জঘন্য, খুবই ঘৃণ্যকর কেস ছিল। বাবা মেয়েকে রেপ করেছে এই ঘটনা ছিল এবং মা সেখানে বাবাকে রেপ করতে সাহায্য করেছিল। এটা লাইফ হলো। আজকে চুঁচুড়ার পক্সো আদালতে একটা খুব বড় রায় হলো। এই দুজন আসামিকেই পক্সো কোর্টের যে মহামান্য বিচারক মাননীয়া চন্দ্রপ্রভা চক্রবর্তী তিনি দুজনকে সাজা শুনিয়েছেন। কেসটা হচ্ছে এরকম যে এই যে দুজন আসামি, দুজন হচ্ছে স্বামী স্ত্রী। ভদ্র মহিলার মানে যিনি হচ্ছেন ফিমেল অ্যাকিউজড, তার নিজের মেয়ে
এবং সে হচ্ছে ওই ভদ্রলোক যে হচ্ছে মেল অ্যাকিউজ, তার সৎ মেয়ে। এই মেয়েটাকে এই তার মায়ের অ্যাক্টিভ সাপোর্টে এবং অ্যাক্টিভ অ্যাবেটমেন্টে এই মেয়েটিকে দিনের পর দিন সেই পুরুষ যে এখানটায় আসামি আছে, সে দিনের পর দিন তাকে, বাচ্চা মেয়েটি ছিল তখন, তার কত 10-12 বছর বয়স, তখন তাকে একাধিকবার ধর্ষণ করে আসছে। এবং মেয়েটা যখন বারবার তার প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, তার মা বিভিন্ন ওষুধপালা খাইয়ে বা হোমিওপ্যাথিক ওষুধ খাইয়ে তার সেই ভ্রূণ নষ্ট করে দিচ্ছে। এরকম ঘটতে ঘটতে ঘটনাটা ছিল 24/4/2020। এই মেয়েটি সৎ বাবা এবং তার নিজের মায়ের অত্যাচারে আর সহ্য করতে না পারে ঘরের বাইরে এসে খুব কান্নাকাটি করে। রাত্রে তখন 11টা বাজে। তখন যে বাড়িতে তারা ভাড়া ছিল, আমাদের রবীন্দ্রনগর তৃতীয় থানার অন্তর্গত একটা বাড়িতে, সেখানটায় কি করলো, সেই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা সেখানে আসে, মেয়েটার কাছ থেকে সব শোনে। কিন্তু মেয়েটা তখন এতটাই একটা মানসিক স্থিতা অবস্থা সে ছিল না। সে শুধু এইটুকু বলেছিল যে তার মায়ের একদম ডাইরেক্ট অ্যাক্টিভ সাপোর্টে তার এই সৎ বাবা তাকে যৌন লাঞ্ছনা, যৌন অত্যাচার করেছে। তখন মেয়েটিকে শান্ত করে প্রতিবেশীরা চুচুড়া ওমেন পিএসএ নিয়ে যায় এবং তখন মেয়েটা একটা অভিযোগ দাখিল করে। এবং যেহেতু সে খুব মেন্টাল ট্রমাতে ছিল, ওইটুকুই সে বলতে পেরেছিল বলে তখন একটা মামুলি কেসটা শুরু হয়। এই কেসটা তখন চুচুড়া থানায় যখন এফআইআরটা লজ করলো, তখন আপনাদের আগেই বললাম যে একটা খুব বড় ধরনের যে একটা কেস হলো সেরকম না, অর্থাৎ যৌন নির্যাতন, তাদের মারধর করেছে, এই ধরনের একটা কেসে শুরু হয়। যেটা আরো পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই, 354, 323, 34 ভারতীয় দণ্ডবিধি আইনের এবং ধারা 8 এবং 12 পোক্সো আইনের সেই মামলাটা শুরু হয়। কিন্তু তারপরেই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে, তার মেডিকেল করে এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের কাছে সেই জবানবন্দি দেয়, এইসব দেখে দেখা যায় যে মেয়েটা ওই ছোট একটা কেসের অভিযোগটা যেটা হচ্ছিল, সেটা একটা যে মামুলি কেস হয়েছিল তা নয়, খুব বড়, খুব গভীর একটা এর মধ্যে একটা অফেন্স ঘটে গেছে। এবং সেই জন্য তখন এই মামলার যিনি তদন্তকারী অফিসার, তিনি চুচুড়ো 30/4/20 তারিখে মাননীয় পোক্সো আদালতের কাছে একটা আবেদন রাখে যে আরো কতগুলো সেকশন সেখানে যোগ করতে হবে, যেরকম ভারতীয় দণ্ডবিধি আইনের 376(2)(FM) বারংবার একজনকে রেপ করা এবং 109 তাকে মেরে ফেলবার চেষ্টা, এবং সেই সঙ্গে পোক্সো আইনের 4 এবং 6 এই ধারা যুক্ত করা। তদন্তকারী অফিসার এই মামলায় এই দুই আসামিকে খুব দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করে এবং ভিকটিম যেহেতু অন্তঃসত্ত্বা ছিল, তখন কোর্টের আইনের তত্ত্বাবধানে চুচুড়া হাসপাতাল থেকে তার সেই ভ্রূণটা অ্যাবর্শন করা হয় এবং সেই অ্যাবর্শন যে প্রোডাক্টটা, সেইটাকে দ্রুততার সঙ্গে কোল্ড চেন মেনটেন করে সেটাকে নিয়ে গিয়ে ফরেনসিক ল্যাবরেটরিতে জমা দেয় আয়োগ। এবং তারপরে ছেলেটির, পুরুষ যে আসামি, তার ব্লাড কালেকশন করে ডিএনএ টেস্টের জন্য খুব দ্রুততার সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় এফএসএল এ। এবং এফএসএল রিপোর্ট থেকে ডিএনএ টেস্টে দেখা গেল যে ওই যে ভ্রূণটা ছিল, যে ওই পুরুষ যে আসামিটা, তারই ডিএনএ টেস্ট ম্যাচ করে যায়, হুবহু ম্যাচ করে যায়। তা সবকিছু তদন্তর পরে এই কেসটা চার্জশিট করা হয়। চার্জশিট দুজন আসামির বিরুদ্ধে চার্জশিট করা হয় 4/6। চার্জশিটটা করা হয় 15/6/2020 তারিখে এবং করার পরে সেই চার্জশিটে 19 জনের কে সাক্ষী দেখানো। কিন্তু এই মামলা চলাকালীন আমি 19 জন ছাড়াও আরো 2 জনকে সাক্ষী করি, অর্থাৎ মোট 21 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এবং সাক্ষ্য গ্রহণ করার পরে 12/6/26 তারিখে এই 2 জন আসামিকেই মহামান্য বিচারক তাদের দোষী সাব্যস্ত করে এবং আজকে তাদের রায় ঘোষণার দিন ছিল। তা সকাল 10:30টার সময়
আমি প্রায় 1 ঘন্টা মতো আমি সওয়াল জবাব করেছিলাম, বিভিন্ন আইনের ব্যাখ্যা করে এবং উচ্চ আদালতের বিভিন্ন রায় কোর্টের কাছে পেশ করে, যে এই মামলাটা এতটাই নিকৃষ্ট একটা মামলা যে এই মামলায় যদি তাদের ফাঁসি না হয় তাহলে সমাজের কাছে ঠিক বার্তাটা যাবে। যাই হোক, মহামান্য বিচারক সবকিছু বিচার বিবেচনা করে, আসামিদের বক্তব্য শুনে এবং সমস্ত কিছু বিচার বিবেচনা করে এই মামলায় আজকে রায় দিয়েছেন। রায়টা হচ্ছে এরকম যে, আমি ছোট যেগুলো সেকশনগুলো সেগুলো খুব উল্লেখ করছি না, আমি একদম বড় সেকশনটায় চলে যাচ্ছি। সেকশন 4 এবং 6 পক্সো অ্যাক্ট, সেই পক্সো এই 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 ইয়েতে ধারা অনুযায়ী যে এখানটায় মানে যে অভিযোগটা রয়েছে, যে অফেন্সটা কমিট করেছে, সেইটাতে উনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এবং এই যাবজ্জীবনটা কিন্তু পক্সো অ্যাক্টে যেরকম বলা হচ্ছে, এই যাবজ্জীবনটা হচ্ছে তাদের মৃত্যু পর্যন্ত যাবজ্জীবন, ঠিক আছে? অর্থাৎ যতদিন তারা বেঁচে থাকবে তাদের কিন্তু কারাবাস তিনি অর্ডার দিয়েছেন। এবং সেই দুজনকেই সেম, এবং 50,000 টাকা করে তাদের ফাইন করেছে এবং অনাদায় 6 মাসের আবার সশ্রম কারাদণ্ড তাদের করা হয়েছে। আর এখানে আমার এখানটায় বক্তব্য রেখেছিলাম যে মেয়েটার সবকিছু চিন্তা ভাবনা করে তাকে একটা কম্পেনসেশন দেওয়া হোক, এবং আদালত সেটা মঞ্জুর করেছেন। মেয়েটিকে 5 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছে। এই মামলায় আপনাদের বলে রাখি যে এই মামলার যিনি আয়ো ছিলেন তিনি ছিলেন তনুকা শিকদার। তিনি খুব সুন্দরভাবে নিশ্চিত তদন্ত করেছেন, তদন্ত খুব ভালো হয়েছে, সেই জন্য এত বড় একটা রায় সরকারের তরফ থেকে আমি আনতে পেরেছি। মায়ের বক্তব্য কি মা বলবে না আমি এসব করেছি? সে তো বলছে যে চুপ 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 করে থাকছে, কিছুই বলছে না। 6 মাস যে বললেন আমার 6 মাস মানে ওটা তো এমনি তো মৃত্যু হচ্ছে। ওটা থিওরিটিক্যালি এরকম সাজাটা দিতে হয়, তাই দিয়েছে। তো ওরা যদি জেল থেকে বেরোতেই না পড়ে তাহলে আর তো নতুন করে সাজার কি ব্যাপার না। যাবজ্জীবন মানে আমৃত্যু যাবজ্জীবন, যতদিন বেঁচে থাকবে। সুতরাং এই সাজার পরে আর কোনো সাজা হয় না। এবং আপনাদের আরো জানাচ্ছি, আমি আপনাদের যদিও এই মামলাটায় সত্যি কথা বলতে চাই, আমি মৃত্যুদণ্ডের জন্য আমি আবেদন করেছিলাম এবং আমি সেটাকে প্রতিপন্নের চেষ্টা করেছিলাম যে এটা মৃত্যুদণ্ডের একটা ফিট কেস, কিন্তু আমি সত্যি কথা বলছি মৃত্যুদণ্ডের থেকে এই যে সাজা পেয়েছে তাতে কিন্তু আমি খুশি। কারণ যতদিন তারা জীবিত থাকবে তারা কিন্তু সেই কারাবাসে তাদের থাকতে পারবে। এটা আমার মনে হয় মৃত্যু যন্ত্রণা থেকে আরো বেশি যন্ত্রণা দেয়। সুতরাং আমি এই আদালতে এই রায় খুব